অনুষ্ঠিত সহকারী স্টেশন মাস্টারের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সেখান থেকে আমরা বাংলা অংশের ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। সেখানে একটা কোশ্চেন ছিল, সরি একটু সময় দেবেন। ওকে, সো সেখানে একটা কোশ্চেন ছিল যে মিছিলটি সামনে এগিয়ে যায়, মিছিলটি সামনে এগিয়ে যায়, এই সামনে এটি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? তো এই সামনেটা হলো স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এর কারণটা কি, আসুন ব্যাখ্যাটা জেনে নিই। এখানে সামনে শব্দটি কাজটি কোথায় হচ্ছে তা বোঝাচ্ছে। যে ক্রিয়া বিশেষণ স্থান নির্দেশ করে তাকে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ এই সামনে কথাটা একটা স্থান বোঝাইছে, এজন্য সামনে একটি হলো স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ওকে, আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা আমাদের ছিল মৌলিক মৌলিক স্বরধ্বনি কয়টি? তাহলে বাংলায় মৌলিক স্বরধ্বনি হলো মোট ৭টি। কি কি চলুন জেনে নেওয়া যাক। স্বরেয়, স্বরেয়া, রস্বই, অস্বউ, এ, এ, ও, এই ৭টিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এর পরের কোশ্চেন ছিল তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এটি কোন ধরনের বাক্য? এটি হলো একটি সরল বাক্য। ব্যাখ্যাটা চলুন জেনে নেওয়া যাক। এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, যেটি হলো পড়লেন। খেয়ে অসমাপিকা ক্রিয়া, তাই এটি সরল বাক্য। অর্থাৎ যে সকল বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া থাকে সেগুলোকে বলা হয় সাধারণত সরল বাক্য। ওকে, পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা আমাদেরকে বলেছে, আবার আসবো ফিরে ধানসিঁড়ির তীরে, পরের চরণটি কি হবে? পরের চরণটি হবে, এটা একটা কবিতার অংশ, পরের চরণটি হবে হয়তোবা মানুষ, নয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। এটি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে থেকে নেওয়া হয়েছে। ওকে, তো পরের কোশ্চেনটা চলুন দেখা যাক। পরের কোশ্চেনটা আমাদের বলেছে 20 নাম্বার, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায়ের সহযোগী ছিলেন দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনে রাজা রামমোহন রায়কে গুরুত্বপূর্ণ সহায়তা করেছিলেন। ওকে, পরের কোশ্চেনটা ছিল আমাদের তামরস শব্দের অর্থ কি? তামরস শব্দের অর্থ হচ্ছে পদ্ম। তামরস শব্দটি একটি সংস্কৃত উৎসের, এর অর্থ হলো পদ্ম ফুল, অর্থাৎ তামরস শব্দের অর্থ হলো পদ্ম ফুল। এরপরের কোশ্চেনটা আমাদের আছে, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে প্র, তি, তি এই বানানটি মূলত শুদ্ধ ছিল। তো প্রতীতি শব্দের অর্থ হলো বিশ্বাস বা ধারণা, এবং অন্য যে বানানগুলো ছিল সেগুলা ভুল বানান ছিল। ওকে, এরপরে আমাদের যে কোশ্চেনটা আসছে সেটি হলো 29 নাম্বার, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী চরণটি কার লেখা? এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রচনা, এটা মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনটা আমাদের ছিল কোনটি স্ত্রীবাচক শব্দ? কোনটি স্ত্রীবাচক শব্দ? এখানে দাম, এটি হলো একটি স্ত্রীবাচক শব্দ। কেন, ব্যাখ্যাটা জেনে নিই। এখানে দাম বলতে স্ত্রীবাচক ব্যবহার বোঝানো হয়েছে। প্রশ্নটি শব্দরূপ ভিত্তিক, অর্থাৎ এখানে দাম শব্দ দ্বারা স্ত্রীবাচক ব্যবহার বোঝানো হয়েছে, তাই এটি হলো একটি স্ত্রীবাচক শব্দ। ওকে, আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটি আমাদের আছে, শ্রী শব্দটি কয়টি বর্ণ আছে? সরি, এটা একটু মিস্টেক হয়েছে, এটা আসলে ছিল শ্রী না, এটি ছিল স্ত্রী। এই স্ত্রী শব্দের মধ্যে 4টি বর্ণ রয়েছে। কয়টি রয়েছে? 4টি বর্ণ রয়েছে। এখানে একটু মিস্টেক হয়েছে, টাইপ মিস্টেক, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এটি ছিল স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে, এটা হবে 4টি। ওকে, তো চলে যাই আমরা পরের কোশ্চেনে।
ওকে, এখানে আমাদের পরের কোশ্চেনটা আছে, দুঃখিত। এখানে আমাদের পরের কোশ্চেনটা আছে, আলো ছায়া পদটি কোন সমাস? এটি হলো একটি দ্বন্দ্ব সমাস। কেন? আলো এর যদি ব্যাস বাক্য জানি, আলো ও ছায়া দুটি শব্দ সমান গুরুত্ব নিয়ে যুক্ত হয়েছে, তাই এটি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে সমাসের মধ্যে দুটি শব্দ গুরুত্ব সমান থাকে সেটাই মূলত হলো আমাদের দ্বন্দ্ব সমাস। ওকে, আলোর সাথে কিন্তু ছায়ার একটা ওতপ্রোতভাবে জড়িত সম্পর্ক রয়েছে। এরপর যদি কোশ্চেনটা আমরা দেখি, আমাদের ৪১ নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে, কণ্ঠ তালব্য বর্ণ কোনটি? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে গ, ও, ও। এই দুইটি হলো আমাদের উচ্চারণের ভিত্তিতে, এই দুইটি হলো কণ্ঠ অষ্ঠবর্ণ। কণ্ঠ ও অষ্ঠবর্ণ অর্থাৎ একটা কণ্ঠের মাধ্যমে উচ্চারিত হয় এবং ঠোঁটের মাধ্যমে আমাদের উচ্চারিত হয়। ওকে, পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের কোশ্চেনটা আমাদের রয়েছে, আকাশ বাগধারাটির অর্থ কি? তো এটার অর্থ হলো হতভম্ব ভাব, অর্থাৎ অনেক সময় হতভম্ব ভাব ধরে থাকে না, এটাকে বলা হয় আক্কাস। তাহলে আক্কাস বাগধারা দ্বারা বিস্ময় বা হতভম্ব অবস্থা বোঝায়। ওকে, এরপরে আমাদের আছে, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে কিছু বোঝায়, অন্য কিছু বোঝায়, সেটা হলো আমাদের মূলত বহির্ব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি সমাসে সমাসবদ্ধ শব্দ নিজের অর্থ না বুঝিয়ে অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন একটা উদাহরণ, নীলকণ্ঠ, যার কণ্ঠ নীল তাকে বলা হয় নীলকণ্ঠ। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। ও সরি, এই কয়টা ছিল আমাদের মূলত বাংলা পাঠের। আরেক কয়েকটা মনে হয় কোশ্চেন আছে, এটা আমরা অন্য পর্বে শিখে ফেলবো ইনশাল্লাহ।